বিভিন্ন সফল ব্যক্তিদের বই পড়ার কোনো বিকল্প নাই। সে পড়তে পারে যে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15তম হয়েছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি কমার্স থেকে চান্স পেয়েছি এবং যে ফার্স্ট হয়েছিল আমার সময়ে তার সাথে আমার মার্কের ডিফারেন্স ছিল 7। ফটোগ্রাফি আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, ইন্টারন্যাশনাল এইচডিআর অ্যাওয়ার্ডে আমার অ্যাওয়ার্ড আছে এবং সুন্দরবনে বাঘের ছবিও তুলছি আলহামদুলিল্লাহ। বিএম সাহেব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসাবে আমি এখনো দায়িত্ব পালন করতেছি। আমরা সারা বাংলাদেশে প্রায় 30-40টি এতিমখানা মাদ্রাসা পরিচালনা করি। 2024 সালে যখন বড় ধরনের ফেনীর যে দুর্ঘটনাটা ঘটলো, বন্যা, এটা আসলে আমার জীবনে দেখা সবচাইতে ভয়াবহ অভিজ্ঞতা। বর্তমান সময়ে ইংলিশটা জানতে হবে, ইংলিশ জানার কোনো বিকল্প নাই। আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার চাইতেও ইংলিশ জানাটা জরুরি এবং ইংলিশের পাশাপাশি সে যদি আরবি ভাষাটা যদি জানে, অ্যারাবিক ভাষাটা যদি জানে বা স্প্যানিশ ভাষা যদি জানে, আমি বলবো এটা তার ক্যারিয়ারকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় দিবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন সাফল্যের সিঁড়ি অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠান আমরা আলোচনা করে থাকি যিনি আসলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ এবং নিজে কিভাবে সফল হয়েছেন সেই গল্প শোনান, একই সাথে যারা আগামীতে নিজেদের জীবন সাজাতে চান, কিভাবে কোন নির্দেশে কোন পদ্ধতিতে চললে তারা তাদের জীবনটাকে সাজাতে পারবেন সার্বিক বিষয় নিয়ে। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি আসলে সারা বাংলাদেশ এবং দেশের বাহিরে বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন। নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য যিনি রাহবার হিসেবে রয়েছেন, সেই বিএম শাবাব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব বিএম শাবাব। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই একটু শুরুতে আমি জানতে চাই আসলে আপনার এই যে পড়াশোনাটা আসলে কিভাবে কোন জায়গায় করেছেন সেটা। আমি যদি একবারে প্রথম থেকে যদি বলি, কিন্ডারগার্টেন থেকে যদি আমি বলি, আমার জন্ম বাংলাদেশের উত্তরবঙ্গের জেলা নওগাঁতে। আমি যখন প্লেতে বা কেজিতে এইরকম যখন আমি পড়ি তখন আমাদের এশিয়ান একটা স্কুল ছিল নওগাঁতে, তখন খুব ভালো একটা স্কুল, নওগাঁ চাইল্ড হোম। সেই চাইল্ড হোমের মাধ্যমে আমার লেখাপড়া শুরু হয় এবং সেই সময় আরবি শেখার জন্য আমার কাছে মনে আছে যে আমাদের মসজিদ ছিল, আমাদের মসজিদে তখন মক্তব সিস্টেম, তখন আমরা সেখানে আরবি শিখতাম। রোজার মাস ছিল, ওইখান থেকে শুরু হয়। তো এটা হলো একবারে প্রথম কথা বললাম। তারপর আমি স্কুল জীবনে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী বোর্ডের মধ্যে স্ট্যান্ড করা স্কুল এবং সবচাইতে যে ভালো স্কুলগুলো, মানে সেই স্কুলগুলোর মধ্যে অন্যতম, ক্যাডেট কলেজের সাথে টক্কর দেওয়ার মতন। আমাদের সময় যখন ম্যাট্রিক পরীক্ষাতে যখন রেজাল্ট দিছিল তখন মোটামুটি 90%-এর উপর রেজাল্ট ছিল A+। তার মানে এখন বুঝতেই পারতেছেন যে স্কুলটা কেমন। তো সেখান থেকে আমি এসএসসি লেভেল পাস করি। আমি কমার্সে কমার্স নিয়ে আমি লেখাপড়া করছি। তারপর আমি ভর্তি হই ঢাকা কমার্স কলেজে লেখাপড়া করার পর বিশ্ববিদ্যালয় জীবন আমার শুরু হয়। আমার বিশ্ববিদ্যালয় শুরু হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ফিলোসফি থেকে অনার্স এবং মাস্টার্স কোর্স কমপ্লিট করছি এবং অনার্স মাস্টার্স করার পর পরবর্তীতে আমি আবার একটু আইন পেশার সাথেও জড়িত। তো পরবর্তীতে আমি আবার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইনের উপর আমি কোর্স করছি, মানে এলএলবি করছি। এলএলবি করার পর আমি ইনকাম ট্যাক্স, আমার বাবা আনোয়ারুল ইসলাম ভুইয়া নওগাঁ বারের রানিং প্রেসিডেন্ট এবং ঢাকা বারেরও রানিং মেম্বার। তো আমার বাবার সাথে আমি ইনকাম ট্যাক্স পেশার সাথে মোটামুটি ছোটোবেলা থেকেই আমি জড়িত এবং এখনও আমি কোম্পানি আইন এবং ভ্যাট ট্যাক্স নিয়ে আমি কিছুটা কাজ করি। এটা আমার মানে আর কি লেখাপড়া বা শিক্ষা যে জীবন, এই শিক্ষা জীবনের। এইখানে আসলে পড়াশোনা করতে গিয়ে কোনো ধরনের কি প্রতিবন্ধকতা আপনার তৈরি হয়েছে, যে আপনার কাছে কেমন মনে হয়েছে যে আমি এখন পড়াশোনাটা ছেড়ে দিই, বিকল্প কোনো ধরনের কর্মসংস্থান খুঁজে নিই? না, আসলে লেখাপড়া করতে যে আসলে আমার এইরকম কোনো দিন আমার কাছে মনে হয়নি। কারণ বাসা থেকে এটা বাবা মা আত্মীয় স্বজন সবাই কিন্তু বলতো যে না, লেখাপড়াটা করতে হবে। আর আমাদের বাংলাদেশের বাবা মা তো লেখাপড়া ছাড়া আসলে অন্য কোনো কিছু বোঝে না। দেখা যাচ্ছে যে তার সবারই একটা কথা যে না, অবশ্যই লেখাপড়া করো। আমার বড় ভাই আবার ডক্টর,
আমার বড় ভাই লেখাপড়া করছে হলো বরিশাল মেডিকেল কলেজ থেকে, এবং এখন সে কর্মরত রয়েছে হলো ইএনটি নাক গলার ডাক্তার পিজি হসপিটালে। তো দেখা যাচ্ছে যে আমার বড় ভাইয়ের সাথে আমার বয়সের ডিফারেন্ট খুব বেশি একটা না। তো দেখা যাচ্ছে আমাদের ছোটোবেলাটা ওই লেখাপড়া, কম্পিটিশন, লেখাপড়া এর মধ্যে দিয়েই আসলে গেছে। এবং বাবার কথা বলি বা মায়ের কথা বলি, তারা সবসময় বলছে যে না, আগে ভালো মতন করে লেখাপড়া করো, লেখাপড়ার কোনো বিকল্প নাই। তো আমাদের কাছেও মনে হয়েছে যে না, আসলেই লেখাপড়া করতে হবে, কারণ এটা সবাই চায়। এবং সবার দেখা যাচ্ছে যে ছোটোবেলা যখন কোনো একটা বিষয় হতো, যখন রেজাল্ট দিত, আমার কাছে মনে আছে আমি যখন ক্লাস 9-এ পড়ি কমার্সে, আমি তখন ফার্স্ট হই। হ্যাঁ, তো তখন এটা যখন শোনে তখন একটা অন্যরকম একটা মানে আমি সবার কাছে গ্রহণযোগ্যতা আমার অনেক বাড়ে। বা যখন আমি বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাই, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15তম হয়েছিলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম, জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি কমার্স থেকে চান্স পাইছি, এবং যে ফার্স্ট হয়েছিল আমার সময় তার সাথে আমার মার্কের ডিফারেন্স ছিল 7। আমি যেহেতু কমার্স থেকে গেছি আর কমার্স থেকে ডি ইউনিটে পরীক্ষা দিছি, তাহলে এই জায়গাতে হলো আপনার সিট ছিল মাত্র 5টা আমাদের সময়। তো আমি যদি মানে আমার যদি বিভাগ পরিবর্তন না হতো, তাহলে আমি যে নাম্বারটা পাইতাম, যে হলো ফার্স্ট হয়েছে তার চাইতে আমার নাম্বার হয়ে যেত 7 বেশি, মানে অনেক বেশি। মানে ফার্স্ট তো হতামই, ফার্স্টের পর আরও 7 নাম্বার বেশি পাইতাম। তো যাই হোক, যখন এরকম একটা ভালো রেজাল্ট করছি, নিজের কাছে একটা ভালো লাগা কাজ করছে, এবং পরিবারের সবাই বাহবা দিছে বা আত্মীয় স্বজন সবাই কথা, এই জিনিসগুলো আসলে ভালো লাগা। তো আল্লাহর রহমতে কোনোদিনও কোনো প্রতিবন্ধকতার শিকার হয়নি, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। এবং আমি যখন বিশ্ববিদ্যালয় জীবনে যখন লেখাপড়া করি, তখন থেকে আমি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সাইফুডসের আমি শিক্ষকতা পেশার সাথে আমি জড়িত হয়ে যাই। তখন থেকে এখন 16 বছর আমি এখন পর্যন্ত সাইফুড স্যারের সাথে আমি কাজ করতেছি। বা এখন আগের মতন হয়তো সময় দিতে পারি না, কিন্তু আমি এর মধ্যে বিসিএস যে কোর্সটা ছিল সেই কোর্সের আমি পরিচালনা করছি। বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কোর্সের আমি কোঅর্ডিনেটর ছিলাম। তো বাসা থেকে আমার আসলে কোনো দিন ওই সময় মানে টাকা নেওয়া লাগতো না। আমি ওই সময় আবার ফটোগ্রাফিও করতাম, অনেক বছর ফটোগ্রাফি করছি। তো দেখা যাচ্ছে যে আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু লেখাপড়া করছি ভাই, আমাদের লেখাপড়া করতে কোনো টাকা খরচ হয়নি, বরং আমরা ইউনিভার্সিটির বাসে করে গেছি, বাসে করে আসছি। আর যে টাকাটা দেওয়া লাগতো খুব সামান্য একটা টাকা। আবার মানে এই জন্য আসলে কোনো দিন আল্লাহর রহমতে কোনো প্রবলেম বা এই ধরনের কোনো প্রতিবন্ধকতা ফেস করিনি। অনার্স মাস্টার্স আলহামদুলিল্লাহ পাশ করে ফেলছি। আমরা একটু শুনতে চাই আপনি কর্মজীবনটা আসলে কিভাবে শুরু করেছেন? আমার কর্মজীবনটা আসলে ভাই আপনি বলতে পারেন অনেক ধরনের মিশ্রণ। যেমন আমি কর্মজীবনে কি করছি আমি বলি। আমি যখন কমার্স কলেজের ছাত্র ছিলাম, আমার একটা অনেক ইচ্ছা ছিল যে আমি একটা মোটরসাইকেল কিনবো। তখন পালসার মোটরসাইকেল বেশ জনপ্রিয়, যে কোনো মূল্যে একটা মোটরসাইকেল কিনতেই হবে। ফ্রেন্ডরা দেখলাম যে না, কলেজে যাচ্ছে, কমার্স কলেজের কথা, মোটরসাইকেল নিয়ে যায়, আমিও মোটরসাইকেল নিয়ে যাব। তো বাসাতে অনেকবার করে বললাম, কিন্তু কোনোভাবেই যেন হচ্ছিল না। তা আমি বললাম যে না, এবার যাই হোক, ম্যাট্রিক যেহেতু পাস করছি, এবার একটা বাসা থেকে মোটরসাইকেল নিতেই হবে, না হলে হয় না। ফ্রেন্ডরা সবার আছে, আমার নাই, কেমন একটা বিষয়। তো ভাবে দেখলাম যে বাসাতে ম্যানেজ করতে পারলাম না। তখন মনে করলাম যে মোটরসাইকেল যদি না দেয়, তাহলে ওই সময় মোটরসাইকেলের দাম ছিল, পালসার মোটরসাইকেলের দাম ছিল 1.5 লাখ টাকা, আমার মনে আছে। তাই আমি বললাম যে তাহলে 1.5 লাখ টাকার একটা কিছু নিব, আমি যেটাই হোক নিব। কি নিব চিন্তা করলাম। তখন মনে হলো যে না, তাহলে আমি একটা ডিএসএলআর ক্যামেরা নিব। তখন বুড়ে বললাম যে ঠিক আছে, মোটরসাইকেল না দাও, সমস্যা নেই, লাগবে না মোটরসাইকেল, আর তাহলে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে দাও। ডিএসএলআর ক্যামেরার দাম কত? আমি বললাম পালসারের যা দাম তাই, মানে মোটরসাইকেলের যা দাম তাই। তো তখন আমি মোটরসাইকেল কেনা হলো না, তখন আমি ওই টাকা দিয়ে হলো একটা কি কিনলাম, ডিএসএলআর ক্যামেরা কিনলাম। তো তখন ডিএসএলআর ক্যামেরাটা আসলে এত মানে এখন তো ঘরে ঘরে হয়ে গেছে, তখন এই জিনিসটা ছিল না। আর ওই সময় একটা 1.5 লাখ টাকার ক্যামেরা ভাই, এটা চিন্তাও করা যায় না, আজ থেকে অত বছর আগের কথা। তো ওটা কেনার পর আমি ফটোগ্রাফি শুরু করলাম, এবং ফটোগ্রাফি শুরু করার পর আলহামদুলিল্লাহ ফটোগ্রাফি আমার ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, ইন্টারন্যাশনাল এইচডিআর অ্যাওয়ার্ডে আমার অ্যাওয়ার্ড আছে। এবং বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্ডিয়াতে আমার সোলো এক্সিবিশন, বিভিন্ন এক্সিবিশনে আমি পার্টিসিপেট করছি। তো তখন থেকে ফটোগ্রাফি শুরু করলাম, এবং ফটোগ্রাফি করতে করতে একটা পর্যায়ে আমি জনকণ্ঠতে অনেকদিন কাজ করছি। তারপর বাংলাদেশের যত টপ মডেল আমাদের সময় যখন ছিল, আমি বিলবোর্ডে প্রচুর কাজ করছি। বিএম সাবা ফটোগ্রাফি আমার একটা ফটোগ্রাফি এজেন্সি ছিল, মোটামুটি 40 জন আমার ফটোগ্রাফার ছিল, যে যারা আমার এজেন্সিতে কাজ করতো। পরবর্তীতে আমি এই ফটোগ্রাফি থেকে আমি সরে আসছি। জীবনে বহু বিয়ের ছবি, নাহলে 1000 বিয়ের ছবি তুলছি আমি। তারপর
বাংলাদেশ মানে নেপাল, ভুটান, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, মানে এই যে মানে পুরা যে হিমালয়ান রেঞ্জটা, হিমালয়ান রেঞ্জের উপর আমার 5 বছরের ডকুমেন্টারি করা আছে শুধুমাত্র হিমালয়ান রেঞ্জের উপর। এবং এই জায়গাগুলো নিয়ে আমার ফটোগ্রাফি করা আছে। সুন্দরবনে বাঘের ছবিও তুলছি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে। তো ওই সময় আমি ফটোগ্রাফি করতাম, ফটো ট্রেন করতাম বিভিন্ন এই আপনার যে পত্রিকাগুলো, এই পত্রিকাগুলোর যারা ফটো জার্নালিস্ট তাদেরকে ট্রেন আপ করাতাম। এবং আপনি চিনবেন নাকি আমি জানি না, অপু ভাই তখন জনকণ্ঠের মানে দায়িত্বপ্রাপ্ত ছিল। তো তাদের পত্রিকাতেও অনেক সময় যখন আসতো নতুন নতুন জার্নালিস্ট, তাদেরকে অনেক সময় আমি ট্রেন আপ করাতাম। এবং আমি একটা পর্যায়ে এখন আর ওটা করি না। এটা গেল আমার প্রথম মানে বিসমিল্লাহ মানে ক্যারিয়ার জীবন শুরু। আর এই সময় যখন আমি বিশ্ববিদ্যালয়ের যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমি তো লেখাপড়া করছিলাম মানে কমার্স কলেজের পর থেকে সাইফ উঠছে, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি। তো আমার কাছে আমি যখন ক্লাস করতাম, ভাইয়াদের ক্লাস করতাম, ওই অয়ন ভাইয়া দেখতাম ম্যানেজমেন্ট ক্লাস নিত, অব্র ভাই, তো তারা ক্লাস নিত, আমার কাছে ভালো লাগতো, ক্লাসগুলো আসলে খুব ভালো লাগতো। তো মনে হতো যে আমি যদি কোনো সময় বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আমিও তো তাহলে তো আমি টিচার হতে পারবো বা আমিও তো ক্লাস নিতে পারবো। তো তারপর আমি অ্যাপ্লাই করলাম। আমার মনে আছে একটা কড়া ভাইবা হলো, মারাত্মক ভাইবা হয়েছিল আমার ভাইবাটা। তো তারপর আমি সিলেক্টেড হই, এবং সিলেক্টেড হওয়ার পর তখন থেকে 16 বছর এখন পর্যন্ত আমি সাইফুডসের সাথে শিক্ষকতা পেশার সাথে আমি জড়িত। এবং আমি বিসিএস এর ক্লাস অনেক দিন ধরেই আমি নিচ্ছি, তাও লাস্ট 6-7 বছর ধরে আমি বিসিএস এর ক্লাস নিই, ব্যাংক জবের ক্লাস নিছি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্লাস নিছি। এবং আমার বই বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা পড়ছে, যে টেকসই সিরিজ, যে সাইফুর রহমান খান স্যারের যে মানে তত্ত্বাবধানে টেকসই সিরিজটার রাইটার আমি ছিলাম। বুলেট বিশ্ব, এই বুলেট বিশ্বর রাইটার আমি ছিলাম। এবং এছাড়াও ঢাকা শহরের মোটামুটি ফার্মগেটের যে স্বনামধন্য যে কোচিং সেন্টারগুলো, এগুলো কোচিং সেন্টারের অনেক কোচিং সেন্টারের লেকচার শিট আমার হাতেই তৈরি। কিন্তু এখন আর মানে শিক্ষকতা পেশাতেও আগের মতন সময় দিতে পারতেছি না। তো এটা হলো আমার আরেকটা পার্ট। তারপরে যে পার্টটা আপনি যেহেতু প্রশ্ন করছেন বলতেছি, আমার বাবার সাথে আমি ইনকাম ট্যাক্সের প্র্যাকটিস করি। এবং ইনকাম ট্যাক্স যখন প্র্যাকটিস করতাম, দেখতাম যে আমার কাছে প্রধানত মানে আপিল বা ট্রাইব্যুনালের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগতো। এবং মনে হতো যে এই জায়গাতে একটা চ্যালেঞ্জিং বিষয়। তো তারপর আমি দীর্ঘ সময়, এখন আমি আমার বাবাকে আমি আমার সময় মতো আমি সহযোগিতা করি একটা আপিল সাজায় দেওয়ার জন্য, বা একটা ট্রাইব্যুনাল বা ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট বা যেটাই বলেন। তো এখন আমি এই কাজগুলো করতেছি। আর পাশাপাশি যে মানব সেবার জন্য যে কাজগুলো করতেছি, এটা আসলে কোনো মানে এমন না যে এটা আমার কোনো ইনকামের পথ, এটা আমার কোনো। এই পথে আসলেন কিভাবে? আচ্ছা, এই পথে আসার যে গল্পটা, আমার বাবা কিন্তু রোটারি ক্লাবের কিন্তু সদস্য অনেক আগে থেকেই। এবং দেখতাম আমরা যখন ছোট ছিলাম তখন পোলিও খাওয়াতো, আপনার কি মনে আছে নাকি আগে পোলিও? তো এই পোলিওটা কিন্তু সর্বপ্রথম রোটারি ক্লাবই কিন্তু বাংলাদেশে নিয়ে আসছিল, আমার যদি জানার মধ্যে ভুল না হয়। তো তখন দেখতাম যে আমাদের বাসাতে এই পোলিওর ক্যাম্পিং হতো। তখন আমরা ক্লাস 1-2 পড়ি, এরকম পোলিওর ক্যাম্পিং হতো। তো তখন দেখতাম যে প্রচুর মানুষ আসতো, বাচ্চাদেরকে পোলিও খাওয়ানো হতো, এবং জানতাম যে তারা আসলে মানুষের জন্য কাজ করে। এলিট সোসাইটি, তারা ফান্ডিং করে মানুষের জন্য কাজ করে। এই কনসেপ্টটা আমি ছোটবেলা থেকে আমার বাবার মাঝে আমি এই জিনিসটা আমি দেখছি এবং বাবার কাছ থেকে শিখছি। পরবর্তীতে আমরা যখন ক্লাস 5 বা 6-এ যখন আমরা পড়ি, আমাদের পাড়াতে একটা মসজিদ আছে যে তুহা জামে মসজিদ, সেই তুহা জামে মসজিদে আমরা একটা সংস্থা করছিলাম। সেই সংস্থাটার নাম দিয়েছিলাম দুস্থ এবং জনকল্যাণ সংস্থা। এই দুস্থ এবং জনকল্যাণ সংস্থা তখন নেতৃত্ব দিচ্ছিল হলো রিমন ভাই, আমার তার নামটাও মনে আছে। আমরা প্রতি বছর রোজার যখন ঈদ আসে, মানে আমাদের বড় ঈদ, এই বড় ঈদে আমরা প্রত্যেকে 5 টাকা করে আমরা চাঁদা দিতাম, 5 টাকা করে চাঁদা দিতাম। এবং আমাদের সমবয়সী ফ্রেন্ড সার্কেল যারা ছিল, তাদের এই চাঁদার টাকাটা তুলে হয়তো আমাদের 100 টাকা বা 150 টাকা এরকম হতো। তো এই 100 টাকা বা 150 টাকা দিয়ে আমরা এলাকার যারা হলো মানে দোজ আর আন্ডার প্রিভিলাইজড, দেখা যাচ্ছে রিক্সাওয়ালা বা একটু নিম্ন আয়ের মানুষ, তাদেরকে আমরা সেমাই, ফিরনি, আমরা অনেক বছর, একটা না অনেক বছর, আমরা প্রায় 8-10 বছরের মতন আমরা এই সংস্থাটা আমরা চালাইছি। তো যখন আমরা মনে আছি যে একটা পর্যায়ে আমরা 20 টাকাও চাঁদা দিছি, 5 টাকা থেকে শুরু হয়েছিল 20 টাকা চাঁদা। তারপর তো মানে নওগাঁ থেকে আমরা আমি চলে আসলাম, ঢাকাতে থাকলাম। এবং পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে তাহলে এই জিনিসটা আরেকটু ওয়েল অর্গানাইজডভাবে কী করে করা যায়। তখন বিএম ফাউন্ডেশন আমরা শুরু করলাম, করোনাকালীন সময়ে মানুষের আমরা সেবা করতাম। তারপর ভাই আস্তে আস্তে আল্লাহর রহমতে বিভিন্ন সেক্টরে কাজ করতে করতে আজকে
এই অবস্থাতে। এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া ভিত্তিক একটা মানবিক সংগঠন, আলহামদুলিল্লাহ অনেক কাজ করে তারা, বাপ্পি শাকিলা ফাউন্ডেশন। বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের আমি সিইওর দায়িত্ব পালন করছি। এখন আমি বাপ্পি শাকিলা ফাউন্ডেশনের দায়িত্ব পালন করতেছি। আর বিএম সাবাব ফাউন্ডেশন এটা আমার নামেই, আমি নিজেই পরিচালনা করি এবং বিএম সাবাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসাবে আমি এখনও দায়িত্ব পালন করতেছি। এছাড়াও দেশ বিদেশি বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা আমার কাছ থেকে পরামর্শ অনেক সময় চাই বা আমার সহযোগিতা চাই। যে যখন জায়গা থেকে যেরকম সহযোগিতা চাই, আমি সাধ্য মতন আমি সকলের পাশেই দাঁড়ানোর চেষ্টা করি যারা মানুষের জন্য কাজ করতেছে। এই যে আপনি আসলে ধরেন এখন পর্যন্ত কি পরিমাণ কাজ করেছেন বা চলমান আপনার প্রজেক্ট আছে, যে কাজগুলো আপনি এখনো মানুষের কল্যাণে করছেন? আলহামদুলিল্লাহ আমাদের অনেক ধরনের কাজগুলোই আছে। যেমন বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে প্রায় 30-40টি এতিমখানা মাদ্রাসা পরিচালনা করি। এই মাদ্রাসাগুলোতে, বিভিন্ন মাদ্রাসাগুলোতে, ঢাকা শহর এবং ঢাকা শহরের বাইরে যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোতে আমরা প্রতি মাসে যে কাঁচা বাজার চাউল আমরা এটা বিতরণ করি। বিএম সাবাব ফাউন্ডেশন, আমাদের ইংলিশে যদি লেখেন বিএম সাবাব ফাউন্ডেশন লিখলে আপনি আমাদের পেজ পাবেন, এবং বাংলাতে যদি লেখেন বিএম সাবাব ফাউন্ডেশন আপনি আমাদের গ্রুপ পাবেন। তো আমরা এই পেজে বা গ্রুপে আমাদের সব আপডেটগুলো দিই। আমরা বিভিন্ন এতিমখানা মাদ্রাসা নিয়ে কাজ করি, বিভিন্ন মসজিদ আমরা স্থাপনের জন্য আমরা কাজ করি। তারপর রোজার মাসে আমরা ফুড প্যাকেজ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা বিতরণ করি। যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে আমরা সেই জায়গাগুলোতে যাওয়ার আমরা চেষ্টা করি। আমরা মেডিকেল ক্যাম্পিং করি। যেমন 2022 সালে সিলেটে ভয়াবহ বন্যা হয়েছিল, সিলেট এবং সুনামগঞ্জে। তখন আমাদের ফুল টিম আমরা 10 দিন সেখানেই আমরা ছিলাম। এগুলো আমাদের ভিডিও বা ছবি সবই আপনি আমাদের ফেসবুকে পাবেন ইনশাল্লাহ। আর তারপর যখন 2024 সালে যখন বড় ধরনের ফেনীর যে দুর্ঘটনাটা ঘটলো, বন্যা, এটা আসলে আমার জীবনে দেখা সবচাইতে ভয়াবহ অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতাটা এতটাই ভয়াবহ, মানে এটা আসলে আমি বর্ণনাও করতে পারবো না। সেখানে আমরা 4-5 দিন আমরা সেখানে আমরা কাজ করছি এবং আমরা ফেনী অঞ্চল, নোয়াখালী, ছাগলনাইয়া, ফেনীর একটা জায়গা ছাগলনাইয়া, তারপর হলো দেবিদ্বার, কুমিল্লা আর লক্ষ্মীপুর, এই 5টা জায়গাতে আমরা কাজ করছি, আমরা নিয়মিত কাজ করছি। এবং আমরা নিয়মিত ঢাকা থেকে আমরা ট্রাকগুলো নিয়ে যেতাম, ত্রাণের ট্রাক, এবং আমরা সেই ত্রাণগুলো আমরা বিতরণ করতাম। শুধুমাত্র আমরা করছি ব্যাপারটা এরকম না, বাংলাদেশের অনেক সংস্থা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছে, টিএসসিতে আপনি দেখছেন যে হাজারে হাজারে ত্রাণ আসছে, তারা করছে। তাদের ত্রাণের পরিমাণটা ছিল অনেক বেশি, আমাদের ত্রাণের পরিমাণটা ছিল কম, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে 100% আমরা চেষ্টা করছি কীভাবে আরও বেশি মানুষের কাছে রিচ করা যায়। তো আলহামদুলিল্লাহ আমরা এই কাজগুলো আমরা করতে পারছি। আপনি আসলে এই যে পড়াশোনার গল্প শুনলেন, তারপরে আপনার কর্মজীবন বেড়ে ওঠা, একজন শিক্ষার্থী সে যদি আসলে তার নিজেকে গঠন করতে চায়, কোন বিষয়গুলোতে তার আসলে মনোযোগী হওয়া উচিত? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। মানে এই কোশ্চিনটা এখন আমি উত্তর দিচ্ছি টিচার হিসাবে, যেহেতু অনেক বছর শিক্ষকতা পেশার সাথে আমি জড়িত। আমি মনে করি যে বাংলাদেশের আসলে আমরা যে স্বাভাবিকভাবে আসলে লেখাপড়াটা করতেছি, অত্যন্ত তিতা কথা কিন্তু বাস্তব সত্য কথা, এই লেখাপড়ার সার্টিফিকেট দিয়ে আসলে কিছুই হবে না। মানে সে যদি একদম টপার যদি না হয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট যদি না হয়, হ্যাঁ দেখা যাচ্ছে খুব বেশি কিছু করতে পারবে না, বা এটার প্রমাণ আমি নিজে। আচ্ছা, অনেক স্টুডেন্টরা আমার কাছে আসছে, আমি তাদেরকে দেখছি, সব প্রমাণ কিন্তু আমার নিজের চোখে দেখা। তো আমি যে জিনিসটা বলবো যে স্টুডেন্টরা বা যারা নিজেদেরকে এগিয়ে নিতে যায়, বর্তমান সময়ে ইংলিশটা জানতে হবে। ইংলিশ জানার কোনো বিকল্প নাই। আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার চাইতেও ইংলিশ জানাটা জরুরি। এবং ইংলিশের পাশাপাশি সে যদি আরবি ভাষাটা যদি জানে, অ্যারাবিক ভাষাটা যদি জানে, বা স্প্যানিশ ভাষা যদি জানে, আমি বলবো এটা তার ক্যারিয়ারকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় দিবে। এবং কিভাবে যে ঘুরাবে এটা মানে কল্পনা করা যায় না। পাশাপাশি যে জিনিসটা করতে হবে, এখন আমাদের সময়টা পৃথিবীর সব কিছু চলতেছে টেকনোলজির উপর। এবং 2025 সালের কথা যদি আমরা বলি, যে যখন থেকে ChatGPT বাজারে আসে, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা ব্যবহার করতে পারতেছে তারা কিন্তু সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চলে যেতে পারতেছে। দেখেন ভাই, আপনি একটা কাজ করতেছেন, 2 ঘন্টা আপনার সময় লাগতেছে, আর একজন একটা এন্টার দিয়ে 2 সেকেন্ডের মধ্যে সেই কাজটা করতেছে। হোয়াট বিটুইন ডিফারেন্স ইউ অ্যান্ড, মানে যে কাজ করতেছে সে, তাহলে বোঝেন। তো আমি
বলবো যে কেউ যদি নিজের জীবনকে যদি সাজায় নিতে চায়, তোমরা অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে তোমরা শিখবা, এবং কম্পিউটারের যে তোমার যে কোনো স্কিল ডেভেলপমেন্টের আসলে কোনো বিকল্প নাই। তো স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এই যে ফটোগ্রাফি শিখতে পারে, এটা আমার সারা জীবনে অনেক জায়গাতে কাজে দিচ্ছে এই জিনিসটা। তারপর হলো গ্রাফিক্স ডিজাইন, অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, তারপর হলো মাইক্রোসফট ওয়ার্ড। এই কাজগুলো আমি জানি, এই জন্য আমার অনেকের কাছে যাইতে হয় না, আমি নিজের কাজগুলো নিজে করতে পারতেছি। এবং ভাষা শেখা, ভাষা যদি কেউ যদি 2টা ভাষা বা 3টা ভাষা যদি শিখতে পারে, সে অনেক বড় বড় মানে অপরচুনিটি পাবে, যে অপরচুনিটিগুলো গ্র্যাব করতে পারবে। আবার অনেক অপরচুনিটি তারা মিস করে ফেলবে যদি তার এই ভাষা শেখার যদি জ্ঞানটা না থাকে। তো আমি বলবো স্টুডেন্ট যারা লেখাপড়া করতেছো, তোমাদের লেখাপড়ার পাশাপাশি তোমরা ইংরেজি ভাষাটা শেখো, আরবি ভাষাটা শেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর তোমরা টেকনোলজি ব্যবহার করা একটু শেখো। তাহলে তোমার জীবনটা আসলেই দেখবা যে আজ থেকে 5 বছর পর বলবো যে না ঠিক আছে, আমি বিএম সাহাবের একটা কথা শুনছিলাম, এই কথাটা সত্যি আমার আজকে কাজে লাগছে। আর একটা উপদেশ, মানে আমার যারা ছোট তাদেরকে বলতেছি, আর যারা বড় তাদেরকে আমি পরামর্শ দিচ্ছি যে বিভিন্ন সফল ব্যক্তিদের বই পড়ার কোনো বিকল্প নাই। সে পড়তে পারে যে যারা এক একজনের দেখা যাচ্ছে কেউ গান পছন্দ করে, তার দৃষ্টিতে সফল ব্যক্তিকে, যে সিঙ্গার, কেউ দেখা যাচ্ছে রিলিজিয়াস বা ধর্মচর্চা করে, তার দৃষ্টিতে সফল ব্যক্তিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ দেখা যাচ্ছে যে বিজনেস করে, তার দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে সফল ব্যক্তিকে ইলন মাস্ক। যে দেখা যাচ্ছে যে সায়েন্স নিয়ে কাজ করতেছে বা দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এই ধরনের কোনো একটা কাজ করতেছে, তার দৃষ্টিতে সফল ব্যক্তিকে আমরা বলতে পারি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা উইলিয়াম গেটস, বিল গেটস। যে রাজনীতিবিদ, তার দৃষ্টিতে সফল ব্যক্তিকে আমরা বলতে পারি ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের তো সে প্রেসিডেন্ট। তো যাকে যেই দিকটাতে আগাতে চাই, আমি মনে করি যে তাদের যদি জীবনে যদি পড়ে বা তাদের যদি ভিডিওগুলো এখন ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, এই জিনিসগুলো যদি একটু প্র্যাকটিস করে, সে যে নিজের জীবনকে আরেকটু ডেভেলপ করতে পারবে। এটা আমার মানে ছোটদের জন্য উপদেশ, বড়দের জন্য পরামর্শ। জীবনে যে যতই কাজ করুক, সবচাইতে বড় কথাটা হলো, আমি যদি মানুষের জন্য কিছুই না করতে পারি, আমি মূল্যহীন। মানুষের জন্য মন থেকে করতে হবে, যে এমন না যে আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাব, আমাকে 10টা মানুষ চিনবে, টিকটকে আমার হাজার হাজার ফ্যান ফলোয়ার হবে, ফেসবুকে আমার হাজার হাজার শেয়ার হবে, না, এটা না। আমি যে জিনিসটা বলি, দেখো তুমি যাই হও, তুমি যদি অন্য একটা মানুষের বিপদে যদি তুমি পাশে না দাঁড়াতে পারো, আমি বলবো যে সে যত বড়ই মানুষ হোক, সে ছোট মানুষ। সে যত বড়ই সফলতা অর্জন করুক না কেন, সে কোনোদিন সঠিক সফলতা কোনোদিন অর্জন করতে পারবে না। তুমি যখন আরেকটা মানুষের বিপদে যখন আগে আসবে, তুমি দেখো আজকে তুমি যদি কোনো একটা বিপদে পড়ো, তাহলে কিন্তু তুমি কিন্তু চাও যে আরেকটা মানুষ আমার বিপদে, কেউ আমাকে আগায় আসুক, কেউ আমাকে সান্ত্বনা দিল না, কেউ আমার পাশে দাঁড়ালো না। তার মানে তুমি নিজেও চাও, তুমি যদি কোনো সময় কোনো আল্লাহ না করে কোনো বিপদে পড়ো, তাহলে আরেকজন তোমাকে সহযোগিতা করে। ঠিক ওই মানুষটাও কিন্তু চায়, তোমার যদি সাধ্য থাকে, তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি সেই ক্যাপাবিলিটিটা থাকে, তোমার সামনে যদি তুমি কোনো অসহায় মানুষ পাও বা গরিব মানুষ পাও, বা যেই মানুষটা তোমার সহযোগিতা দরকার, গরিব হতে হবে, ইট ডাজন্ট ম্যাটার, বাংলাদেশের রাষ্ট্রপতিরও তোমার সহযোগিতার দরকার হতে পারে, সে কোনো একটা জায়গাতে বিপদে পড়তে পারে। মানে ফর এক্সাম্পল, আমি কথার কথা বললাম, যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো কারো বিপদে পড়তে পারে। অনেক সময় রক্ত দেওয়ার দরকার হতে পারে, দেশের প্রেসিডেন্ট, তার রক্তের গ্রুপ বি নেগেটিভ, ও নেগেটিভ, কোনো জায়গাতে পাচ্ছে না, আপনার কাছে আছে, আপনি দেন। মানে আমি এটাই বলতে, যে কোনো মানুষ যে কোনো সময় বিপদে পড়তে পারে, নো দাই সেলফ। ওই জায়গাতে যদি তুমি থাকো, তাহলে তোমার ঠিক যেই রকম লাগবে সেই মানুষটারও কিন্তু একই রকম লাগে। তো আমার শেষ কথা হলো এটাই, যে যেখান থেকে যেই কাজই করো, পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকেই মানুষের উপকারের জন্য কাজ করা যায়, এবং যে যেখানে যেই পেশাতেই থাকুক, সেই পেশা থেকেই মানুষের উপকারের জন্য কাজ করা যায়। আজকে গিয়াস ভাই, আপনি সাংবাদিক, আপনার সাংবাদিকতা থেকেই মানুষের জন্য আপনি কাজ করতে পারবেন। আজকে তুমি স্টুডেন্ট, তুমি ছাত্র অবস্থাতেই তুমি কি করতে পারবা, মানুষের জন্য কাজ করতে পারবা। আজকে আপনি অনেক বড়, আপনি বিজনেস ম্যাগনেট, আপনি অনেক বড় ব্যবসায়ী, আপনি উদ্যোক্তা, আপনি সেখান থেকেই আপনি সহযোগিতা করতে পারবেন। তো এটা আমার একটা সকলের কাছে অনুরোধ, যদি আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি সহযোগিতা করার মতন যদি ক্যাপাবিলিটি আল্লাহ আপনাকে দেয়, অবশ্যই আপনারা মানুষের জন্য কাজ করবেন। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, একই সাথে আমাদের আগামীর প্রজন্ম যারা, তাদেরকে এই পরামর্শ দেওয়ার জন্য আবার বাণিজ্য প্রতিদিন পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম মানবিক কল্যাণে কাজ করা বিএম শাবাব ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান জনাব বিএম শাবাবের সফলতার গল্প, কিভাবে তিনি আসলে এই পর্যায়ে এসেছেন, তার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন জিনিস। এখন আসলে তিনি
মানবিক মানুষ হিসাবে সবাইকে তৈরি হওয়ার আহ্বানও জানিয়েছেন আজকের অনুষ্ঠানে। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।